নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে অতীন জেঠুর গল্প পাহাড়ে আতঙ্ক। আজকের গল্প পাঠ করেছে দীপম। অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, মিমো, রূপঙ্কর, নীল, সূর্য, শিউলি ও বর্ণালী। আবহ সঙ্গীতে 49C প্রোডাকশন ক্লাব। প্রচ্ছদালঙ্করণ অভ্র। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে অতীন জেঠুর গল্প পাহাড়ে আতঙ্ক। সময়টা শ্রাবণ মাস। বাইরে ঘন ঘন মুষলধারে বৃষ্টি পড়ছে অবিরাম, সেই সঙ্গে ঝোড়ো ঠান্ডা হাওয়া বইছে। এই বৃষ্টিমুখর দিনে আমি, ময়ূক ও দিলীপ বিকেলবেলায় আমাদের পাড়ায় আমাদের প্রিয় অতীন জেঠুর বাড়ির বৈঠকখানার ঘরে জেঠুর সাথে আড্ডা দিচ্ছি অন্ধকারের মধ্যে বসে মোমবাতির নিয়ন আলোয়। এই মুষলধারায় বৃষ্টির দাপটে আর বারবার বাজ পড়ার জন্য বিদ্যুতের অফিস থেকে কারেন্ট লাইন বন্ধ করে দিয়েছে। হঠাৎ ময়ূক অতীন জেঠুকে বলল, জেঠু, ও অতীন জেঠু, এরকম বৃষ্টিমুখর একটা সন্ধেবেলা আজকে তোমার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা আমাদের বলো না। ময়ূকের মুখে গল্প বলার নাম শুনে অতীন জেঠু গরম চায়ের কাপে শুরুত করে একটা চুমুক দিয়ে বলল, এই তোদের তিনজনের এক হয়েছে। রবিবার হলেই তোরা আমার বাড়িতে গল্প শুনতে চলে আসিস। আমার গল্প শুনে তোরা যে কি পাস কে জানে। এই তোদের জেঠিমাকেই দেখতো, আমার জীবনে ঘটা ভৌতিক অভিজ্ঞতার গল্পগুলো শুনে সেই উড়িয়ে দেয়, একদমই বিশ্বাস করতে চায় না। একদিন তোদের জেঠিমার জীবনেও একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, সেটা আমি তোদের পরে শোনাবো। কিন্তু আজ তোরা এত করে যখন বলছিস, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আজ শোন। অতীন জেঠুর এই কথা শুনে দিলীপ বলে ওঠে, জেঠু, এই বৃষ্টিমুখর সন্ধেবেলায় আমাদেরকে তুমি আজ তোমার জীবনে ঘটা এমন একটা হাড়হিম করা ভূতের গল্প শোনাও, যাতে বাইরে বৃষ্টি দেখতে দেখতে আর তোমার মুখে সেই ভূতের গল্প শুনতে শুনতে আমরা ভয় কেঁপে উঠি। আমি তোদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতার কথা শোনাবো। তার আগে তোরা এতটা বৃষ্টির জল মাথায় করে কষ্ট করে আমার বাড়িতে গল্প শুনতে এসেছিস, তোদেরকে আমি শুধু মুখে গল্প শুনিয়ে ছেড়ে দেব তা কি করে হয়? কিছু তো অন্তত তোদের খাওয়াবো। তোরা বস, আমি তোদের জেঠিমাকে এই বৃষ্টি মুখর সন্ধ্যাবেলায় আমাদের সবার জন্য চপ ভাজতে বলি। চপ মুড়ি খেতে খেতে জমিয়ে ভূতের গল্পটা বলবো তোদের। এই কথা বলে অতীন জেঠু বৈঠকখানার ঘর ছেড়ে ভেতরের ঘরে চলে যায় জেঠিমাকে বলতে আমাদের সবার জন্য চপ বানানোর কথা বলতে। এই অতীন জেঠু হলো ময়ূকদের পাড়ার বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। ওরা পাড়ার ছোট ছোট ছেলে ছোকরারা ওনাকে খুব ভালোবাসে ও খুব শ্রদ্ধাও করে। আর অতীন জেঠুও ওদেরকে ওনার নিজের সন্তানের মতো ভালোবাসেন। অতীন জেঠুর ভালো নাম হলো অতীন্দ্রনাথ সেনগুপ্ত। ওনার বয়স 62। উনি পেশায় আগে স্টেশন মাস্টার ছিলেন, আর সেজন্য ওনার নানান জায়গায় বদলির চাকরি ছিল। ওনার এই চাকরি সূত্রে ভারতবর্ষের নানান জায়গায় ঘোরা। মাত্র 2 বছর হলো উনি স্টেশন মাস্টারের পদ থেকে অবসর নিয়েছেন। এখন উনি ওনার দেশের বাড়ি চাঁদপুর গ্রামে ফিরে এসেছেন। ওনার এই মেদিনীপুরের চাঁদপুর গ্রামের বাড়িতে উনি ওনার স্ত্রী থাকেন, আর ওনার ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে রবিবার বিকেল হলেই ওরা 4 জন মিলে অতীন জেঠুর বাড়ি চলে আসে গল্প শুনবে বলে। ওদের রবিবার বিকেলে এই 5 জনের ভৌতিক আড্ডার আসরটার নাম দিয়েছে পঞ্চমূর্তির আড্ডার আসর। কিছুক্ষণ পর ভিতর ঘর থেকে অতীন জেঠু বৈঠকখানার
ঘরে ফিরে আরাম কেদারায় বসতে বসতে বললেন, তোদের জেঠিমা তোদের জন্য এই কিছুক্ষণের মধ্যেই গরম গরম আলু চপ, পেঁয়াজি আর তার সঙ্গে চানাচুর বাদাম দিয়ে মুড়ি মেখে আনছে। তোরা একটু অপেক্ষা কর, আর আমি তোদেরকে সেই গল্পটা বলা শুরু করে দিই। আরে হ্যাঁ হ্যাঁ জেঠু, তুমি গল্প শুরু করে দাও। আরে চপ মুড়ি খাওয়া পরে হবে এখন। এই কথা বলে ওঠে সুকান্ত। সুকান্তর কথা শুনে অতীন জেঠু বলল, বলছি বলছি। এই বলে অতীন জেঠু আরাম কেদারায় ভালো করে বসে তারপর পাশের কাঠের ছোট্ট টেবিলের ওপর রাখা গোলফ্লেক সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নেয়। তাতে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দুবার টেনে মুখ থেকে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করেন, আজ আমি তোদের আমার জীবনে ঘটে যাওয়া যে ভৌতিক অভিজ্ঞতার কথাটা শোনাবো। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। তখন আমি চাকরি করতাম বিহারের ছোট অখ্যাত এক স্টেশনে। অবশ্য ওই ঝাঁঝা স্টেশনকে কেন্দ্র করে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আমাদের 4 বন্ধুর সঙ্গে। আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেই জায়গাতেই ঘটেছিল সেই ঘটনা। আমি যে স্টেশনে চাকরি করতাম সেই ঝাঁঝা স্টেশনটা ছোট হলেও সারাদিন স্টেশনে অনেক লোকের আনাগোনা ও অনেক ট্রেনই চলত। স্টেশনটা বেশ জমজমাট ছিল। ঝাঁঝা স্টেশনে আমার ডিউটিটা ছিল সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আবার মাঝে মাঝে আমার নাইট ডিউটিও পড়তো রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত। আমার সঙ্গে সকালে যারা 3 জন ডিউটি করত তাদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমরা একসঙ্গে একই মেস বাড়িতে থাকতাম, আর আমাদের 4 জনই যে মেস বাড়িতে ভাড়া থাকতাম সেই মেস বাড়িটা ছিল স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। অতীন জেঠুর গল্প বলার মাঝে ময়ূক বলে উঠল, আচ্ছা অতীন জেঠু, ঝাঁঝা স্টেশনে তোমার সঙ্গে যে 3 বন্ধু ডিউটি দিত তাদের নাম কি? ময়ূকের প্রশ্ন শুনে অতীন জেঠু বলে ওঠে, আরে বলছি বলছি, একটু ধৈর্য ধর। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোদেরকে, আমরা 4 জন যে মেস বাড়িতে ভাড়া থাকতাম সেই মেস বাড়িটা ছিল স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। আমার সঙ্গে যে 3টা বন্ধু কাজ করতো ওরাও থাকতো একই সঙ্গে। ওদের নাম হলো সুমিত, রঞ্জন ও প্রদীপ। সুমিত হলো খাস উত্তর কলকাতার ছেলে, রঞ্জন ছিল বর্ধমানে, আর প্রদীপ এখন আমাদের এই চাঁদপুর গ্রামেই থাকে। ওর সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। মাঝে মধ্যেই আমাদের বাড়িতেও ও আসে। আমরা এই 4 বন্ধু মিলে মেসে খুব হই হল্লোড় করে থাকতাম, আর মাঝে মধ্যেই ছুটি পেলে আমরা 4 জন ঘুরতে বেরিয়ে যেতাম। আমাদের মেসে তখন রান্নার লোক ছিল না, আমাদের নিজেদেরকেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হতো। আর যেদিন রান্না হতো না সেদিন মেসের থেকে কিছুটা দূরে হোটেলে আমরা সবাই খেয়ে নিতাম। এভাবে আমাদের 4 বন্ধুর ভালোই কাটছিল। তার সেবার পুজোয় অফিসে আমরা 4 জন ছুটি পেতেই সুমিত আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, এবারের পুজোয় যদি আমরা যে যার বাড়ি না গিয়ে কোথাও যদি ঘুরতে যাই তাহলে কেমন হয়? তোরা কি বলিস? সুমিতের এই কথা শুনে রঞ্জন বলে, এটা কিন্তু মন্দ কথা বলিসনি সুমিতা। প্রত্যেক বছর পুজোয় বাড়ি গিয়ে বাড়ির লোকজনদের সাথে পুজোর দিন কাটাতে আমি একেবারে পচে গেছি। এবারে ঠিক করেছি একদম বাড়ি যাব না, বেশ বাড়িতেই পুজোর ছুটিটা কাটিয়ে দেব। আর তোরা যদি পুজোয় কোথাও ঘুরতে যাস তাহলে আমিও তোদের সঙ্গে যেতে পারি। ব্যাস এইটুকুই আমার ইচ্ছা। এবার তোরা ঠিক কর, তোরা এবার পুজোয় কোথায় ঘুরতে যাবি? সুমিতের মুখে পুজোয় ঘুরতে যাওয়ার নাম শুনে প্রদীপ জিজ্ঞাসা করে, পুজোয় কোথায় ঘুরতে যাবি ঠিক করেছিস কিছু সুমিত? ঠিক করেছি। আমি না কোনোদিনও দার্জিলিং দেখিনি, ভাবছি সবাই মিলে দার্জিলিং ঘুরতে গেলে কেমন হয়।
হ্যাঁ, আমি তোর সঙ্গে যেতে রাজি, একদম রাজি। এবার তুই সুমিত আর প্রদীপ যেতে রাজি কিনা সেটা একবার জেনে নে, তারপর না হয় সবটা ঠিক করা যাবে। এবার প্রদীপ বলে, আমি রাজি তোদের সঙ্গে যেতে। ব্যাচেলার মানুষ, এই বয়সে ঘুরবো না তো কোন বয়সে ঘুরবো? সুমিত, তুই ব্যবস্থা কর, আমি রাজি। অবশেষে আমাদের ঠিক হলো আমরা দার্জিলিংই বেড়াতে যাব। আমি সুমিতকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুমিত, দার্জিলিং তো যাচ্ছি আমরা, কিন্তু কোথায় কোথায় ঘুরবো সেটা কিছু ঠিক করেছিস? হ্যাঁ, প্রথমে আমরা এখান থেকে কলকাতায় হাওড়ায় যাব। সেখানে হোটেলে এক রাত থাকবো। পরদিন দুপুরে জলপাইগুড়ি যাওয়ার একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে জলপাইগুড়ি থেকে তারপর তান্দ্রাবংশ যাব। সেখানে এক রাত থেকে পরদিন ভোরবেলা চটকপুর বেরিয়ে যাব। তারপর সেখানে 2 রাত থেকে দার্জিলিং যাব। সুমিতের মুখে এতগুলো জায়গায় ঘুরতে যাওয়ার নাম শুনে রঞ্জন খুশি হয়ে বলল, এই সুমিতের পাল্লায় পড়ে পুজোয় আমাদের এতগুলো জায়গা ঘোরা হচ্ছে। সত্যি সুমিত যদি না বলতো তাহলে কিন্তু পুজোটা ঘরে পৌঁছেই মরতাম। এখানে একটু আমার 3 বন্ধুর পরিচয় দিয়ে নি, কে কেমন ছিল, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। সুমিত ছিল ভ্রমণ প্রিয় মানুষ। সে দেশের নানা জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে। অফিস থেকে ছুটি পেলেই ক্যামেরা নিয়ে সে বেরিয়ে পড়তো, আর ঘুরে এসে আমাদেরকেও বলতো কোন কোন জায়গায় ঘুরেছে। ক্যামেরায় তোলা ছবিগুলো দেখাতো। রঞ্জন ছিল একটু কিপটে প্রকৃতির, টাকা পয়সা কম খরচ করতে চাইতো। আর প্রদীপ ছিল আড্ডাবাজ মানুষ, সবার সঙ্গে হই হুল্লোড় আনন্দ করতে খুব ভালোবাসতো। আর আমি তো জানো বরাবর একটু ঘর কোনো আর বই প্রেমী, খুব একটা মানুষের সঙ্গে মিশতে পারি না। তা সেবার ওই বন্ধুদের সঙ্গে দার্জিলিং যাবার প্ল্যানটা হয়েছিল বলেই আমি দার্জিলিং দেখতে গিয়েছিলাম, না হলে হয়তো হতোই না। অতীন জেঠুর গল্প বলার মাঝে এবার সুকান্ত প্রশ্ন করল, কেন জেঠু, তুমি জেঠিমাকে নিয়ে দার্জিলিং এ যাওনি কোনোদিনও? ঠিক সেই সময় জেঠিমা ওদের জন্য বড় একটা রেকাবিতে গরম গরম আলুর চপ, পেঁয়াজি আর বড় জাম বাটি ভর্তি মুড়ি মাখা নিয়ে বৈঠকখানার ঘরে ঢুকতে ঢুকতে অভিমানী সুরে বলল, তোমাদের জেঠু যা কিপটে, ঘুরতে নিয়ে যাওয়া তো দূরস্থ, কোনোদিনও ভালো কিছু আমাকে কিনে দিয়েছে কিনা তা আমার মনে পড়ে না বাপু। শুধু ওই একই জিনিস সারা জীবন ধরে পড়ে গেল আর খেয়ে গেল আর লোককে খাইয়ে গেল। এই যে তোমরা প্রত্যেক রবিবার করে বিকেলবেলায় গল্প শুনতে আসো, চপ মুড়ি ছাড়া আর কোনো দিনও কিছু খাইয়েছে একটু মনে করে বলো তো? জেঠিমা, আমরা কিন্তু প্রতি রবিবার বিকেলবেলা চপ মুড়ি খেতে আসি না, জেঠুর মুখে গল্প শুনতেই আসি। জেঠু আমাদের একটা করে প্রত্যেক রবিবার নতুন নতুন গল্প শোনায়, তাতেই আমাদের পেট ভরে যায়। আরে প্রত্যেক রবিবার তোদের চপ মুড়ি দিতে আমার লজ্জা করে। তোরা সপ্তাহে একটা দিন করে আমার বাড়ি আসিস, আমার খুব ভালো লাগে। ছেলে মেয়ে দুটো দূরে থাকে, ওদের তো দেখতে পাই না। তোদের দেখে আমার বুকটা জুড়িয়ে যায়। আমি তো তোদের নিজের সন্তানের মতোই ভালোবাসি। তোদের দুটো ভালো মন্দ খাওয়ালে যে আমার শান্তি। এই বলে জেঠিমা চোখের জল মুছতে মুছতে ভেতরের ঘরে চলে যান। অতীন জেঠু রেখাবি থেকে গরম গরম একটা পেঁয়াজি তুলে নিয়ে দাঁতে কামড় বসিয়ে বলে, ছেলে মেয়েগুলো আসলে দূরে থাকে তো, তাই তোদের দেখে ওর ওই ছেলের কথা মনে পড়ে। আবার অতীন জেঠু পুনরায় তার গল্প বলা শুরু করে। দুর্গাপূজার ষষ্ঠীর দিন অফিস ছুটি পড়তেই আমরা যে যার ব্যাগ গুছিয়ে কলকাতায় রওনা দিলাম এবং ষষ্ঠীর দিন কলকাতায় পৌঁছে হাওড়ার একটা হোটেলে থেকে পরদিন সপ্তমীতে দুপুরবেলা হাওড়া জলপাইগুড়ি এক্সপ্রেস ধরে জলপাইগুড়ি রওনা দিলাম। রাত 1:30 নাগাদ জলপাইগুড়ি পৌঁছাই। তারপর জলপাইগুড়ি স্টেশনে নেমে ওই রাতেই ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে তান্দ্রাবংয়ের দিকে রওনা দিলাম। আমরা তান্দ্রাবং 2 দিন থাকবো সেই রকমই আমাদের প্ল্যান ছিল।
সুমিত বলেছিল তান্দ্রাবং জায়গাটা নাকি খুবই সুন্দর। একবার ওইখানে গেলে ওখান থেকে কোথাও যেতে ইচ্ছা করবে না। পুজোর সময় পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলাম তো, তাই ওদিকটায় বেশ শীত শীত ছিল। আমরা যখন পাহাড়ি সরু আঁকা বাঁকা রাস্তা দিয়ে তান্দ্রাবংয়ের দিকে গাড়ি করে যাচ্ছিলাম, ওই শীতের রাত্রির বেলা আমার তান্দ্রাবংয়ের দিকে যাওয়ার রাস্তাটা ঠিক ভালো লাগছিল না। একেতেই তখনকার দিনে পাহাড়ি রাস্তায় আলো নেই, সেই ঘুটঘুটে অন্ধকার। পাহাড়ি সরু রাস্তার একপাশে ঘন জঙ্গল, কিন্তু সেটা কিসের জঙ্গল রাতের অন্ধকারে বোঝার জো নেই। অন্যদিকে গভীর খাদ, আর দূরে দূরে কয়েকটা পাহাড়ি ছোট ছোট বাড়ি থেকে ছোট ছোট আলোর বিন্দু দেখা যাচ্ছে। এছাড়া সারা রাস্তাটা ঘন অন্ধকার ও কুয়াশায় ঢাকা। আমি একদম গাড়ির সামনের জানালার ধারে বসেছিলাম। আমি চলন্ত গাড়িতে বসে একটা লোককে রাস্তার এই দিক থেকে ওই দিকে চলে যেতে দেখে ড্রাইভারকে বলি, আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? রাস্তার ওই দিক থেকে এদিকে একটা লোক চলে গেল, আপনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন না? ড্রাইভার আমার কথা শুনে বলল, ওইগুলো মানুষ নয় স্যার, ওগুলো আত্মা আছে, আত্মা। এই জলপাইগুড়ি থেকে তান্দ্রাবং যাওয়ার সময় রাস্তাটা খুব একটা ভালো নয়। ড্রাইভারের কথা শুনে প্রদীপ বলে উঠল, কেন ড্রাইভার সাহেব, এই রাস্তায় কি এমন আছে যে রাস্তাটা খুব একটা ভালো নয়? এখানে মৃত আত্মাদের বসবাস আছে। ওই যারা ধরুন পাহাড়ে ঘুরতে এসে কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে খাদ থেকে পড়ে মারা যায়, তাদের আত্মা এখানেই ঘোরাঘুরি করে রাতের বেলা। ড্রাইভার এবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি যাকে রাস্তা পার হতে দেখেছেন সেটা কোনো লোক নয়, একটা আত্মা। আর আমি যদি কোনো কারণে এখানে গাড়ি থামাই, তাহলে ওই আত্মাগুলো কোনো এক মায়া বিস্তার করে পাহাড়ে খাদের ধারে টেনে নিয়ে গিয়ে আমাদের মেরে ফেলবে। একবার এক পাঞ্জাবি ড্রাইভার এরকমই রাতের বেলা এই পথ দিয়ে গাড়ি চালিয়ে আসছিল। একটা লোককে রাস্তা পার হতে দেখে সে ভুলবশত গাড়ি থামায়, কিন্তু পরদিন সকালে ওই ড্রাইভারটির রক্তাক্ত দেহ খাদের ধারে পাওয়া যায়। কে বা কারা ওই পাঞ্জাবি ড্রাইভারকে ওইভাবে মেরেছে তার আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ড্রাইভারের মুখে গল্প শুনতে শুনতে আমরা কখন যে তান্দ্রাবং পৌঁছে গিয়েছিলাম লক্ষ্যই করি। গাড়িটা হঠাৎ গড়গড় আওয়াজ তুলে থামতেই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি আমাদের গাড়িটা একটা বড় গেটের সামনে এসে দাঁড়িয়েছে। গেটের উপরে হলুদ ব্যানারে কালো কালি দিয়ে মোটা মোটা করে রিসোর্টের নাম লেখা আছে, তান্দ্রাবং এভারগ্রিন রিসোর্ট। আমরা যখন তান্দ্রাবং রিসোর্টে পৌঁছালাম, ঘড়িতে তখন রাত 3:30 বাজে। বাইরে তখন রীতিমতো অন্ধকার। ইতিমধ্যেই আবার বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। কারণ তোমরা জানো, পাহাড়ি অঞ্চলে যখন তখন জলবায়ু পরিবর্তন হয়, তাই যখন তখন বৃষ্টি না। এরপর আমরা গাড়ি থেকে যে যার ব্যাগগুলো নামিয়ে গেট খুলে রিসোর্টের ভেতরে ঢুকলাম। ভেতরে দেখি 4-5টা আলো জ্বলছে। আর এই রিসোর্টটা ছিল ছোট ছোট 1তলা 2তলা কাঠের কটেজের মতো ছোট ছোট ঘর, যে ঘরে 1-2জন করে থাকতে পারবে। আর এই কটেজগুলো ছিল একটা থেকে অন্যটা 5-6 হাত দূরে দূরে। আমরা রিসোর্টের ভেতরে ঢুকে সোজা রিসেপশনের দিকে চলে যাই। সেখানে গিয়ে ঘরের কথা বলতেই ম্যানেজার আমাদের 4 জনের জন্য 2টো কটেজের ব্যবস্থা করে দেয়। আমরা সঙ্গে সঙ্গে রিসোর্টের হাফ অ্যাডভান্স মিটিয়ে যে যার কটেজে চলে যাই। আমি আর প্রদীপ একটা কটেজে ছিলাম, আর একটা কটেজে সুমিত ও রঞ্জন ছিল। আমরা 4 জন পথশ্রমে এতটাই ক্লান্ত ছিলাম যে নিজেদের কটেজে গিয়ে শরীরটাকে বিছানায় ফেলতেই ঘুমিয়ে পড়লাম। যখন আমাদের ঘুম ভাঙলো তখন ঘড়িতে বেলা 10টা বাজে এবং কটেজের কাচের বন্ধ জানালা থেকে সূর্যের আলো ছিটকে ঘরে আসছে। সকাল হয়ে যেতে দেখে আমি আর প্রদীপ তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে একবার স্নান করে ফ্রেশ হয়ে নিই। তারপর কটেজের বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের জন্য রঞ্জন ও সুমিত অপেক্ষা করছে।
আমাদেরকে কটেজ থেকে বেরোতে দেখে সুমিত এগিয়ে এসে বলল, চল রিসর্টের ক্যান্টিনে গিয়ে একেবারে ব্রেকফাস্টে সেরে তারপর ঘুরতে বেরোবো। আজ বরঞ্চ লাঞ্চটা বাইরেই সেরে নেব। এখানে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে দেখবি। এরপর আমরা সুমিতের কথা অনুযায়ী রিসোর্টের ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে যাই। আমরা ক্যান্টিনে ঢুকে পেয়ারাকে ব্রেকফাস্ট অর্ডার করে নিজেদের মধ্যে গল্প করছিলাম, আর ক্যান্টিনের জানালা দিয়ে রিসোর্টটা ভালো করে দেখছিলাম। রিসোর্টের চারিদিকটা পাহাড়ি জঙ্গলে ঘেরা এবং পেছনে গভীর খাদ। দূরে দূরে বরফে ঢাকা ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে, আর রিসোর্টের চারিদিকটা হালকা কুয়াশায় ঢাকা। আমাদের আড্ডার মাঝে ইতিমধ্যে পেয়ারা আমাদের 4 জনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। ব্রেড, বাটার টোস্ট, ডিম, কলা আর সঙ্গে কমলা লেবুর জুস। পেয়ারা আমাদের সামনে ব্রেকফাস্ট দিতে দিতে বলে ওঠে, স্যার একটা কথা বলবো আপনাদের, শুনবেন প্লিজ? হ্যাঁ, কি কথা বলো? পেয়ারা তখন ক্যান্টিনের এদিক ওদিকে একবার তাকিয়ে নিয়ে বলে, স্যার আপনারা যতদিন এই রিসর্টে আছেন, আপনারা রাত 8:30টার আগে এই রিসর্টে ফিরে আসবেন। আর রাত 8:30টার পর আপনারা কেউ রিসর্টের বাইরে বেরোবেন না। আর বাইরে থেকে কেউ চেনা গলায় ডাকলে বা কোনো কিছুর যদি আওয়াজ পান আর কি, দরজা খুলে দেখতে যাবেন না। যদি দরজা খুলে দেখতে যান তাহলে আপনাদের বিপদ হবে। আর হ্যাঁ, আপনারা পারলে রাত 8টার মধ্যে ক্যান্টিনে এসে রাতের খাবার খেয়ে যাবেন, কারণ রাত 8:30 নাগাদ আমরা ক্যান্টিন বন্ধ করে যে যার বাড়ি ফিরে যাই। পেয়ারার এই কথা শুনে রঞ্জন বলে ওঠে, আচ্ছা, তোমাদের রিসোর্টের এরকম নিয়ম কেন? এই রিসোর্টে কি আবার সত্যি করে বলো তো ভূত টুত নেই তো? রঞ্জনের কথা শুনে পেয়ারাটা আমাদের কিছু না বলে নিজের কাজে চলে যায়। তার এই ধরনের অস্বাভাবিক আচার আচরণ আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হলো এই রিসর্টের হয়তো কোনো একটা গোপন বিষয় রয়েছে। এরপর আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘুরতে বেরিয়ে যাই। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যা 7টা নাগাদ কটেজে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে রিসর্টের ক্যান্টিনে খেতে যাই। আমাদের কটেজ থেকে রিসর্টের ক্যান্টিনটা একটু দূরে ছিল। আমরা সবাই গল্প করতে করতে ক্যান্টিনের দিকে যাচ্ছি, কিন্তু আমার শুধু মনে হচ্ছিল আমাদের পেছন পেছন কেউ যেন আসছে এবং তার পায়ের খসখসানির আওয়াজ শোনা যাচ্ছে। এই রকম পায়ের আওয়াজ আমার কানে আসতে আমি পেছন ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। চারিদিকে তাকিয়ে দেখলাম রিসর্টে খুব একটা লোকজন নেই এবং যে কটা কটেজ আছে সব কটাই অন্ধকার ঘুটঘুট করছে। একটাতেও আলো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমরা কোনো শ্মশান পুরীতে আছি। এরপর আমরা তাড়াতাড়ি ক্যান্টিনে গিয়ে রাতের খাওয়া সেরে যে যার যার কটেজে ফিরে আসি। আমি যখন কটেজের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, প্রদীপ তখন ফ্রেশ হচ্ছিল। ও ফ্রেশ হতে হতে আমায় বলল, জানিস অতীন, আমি যখন তোদের সঙ্গে ক্যান্টিনে খেতে যাচ্ছিলাম না, তখন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। সুমিত ছিল বলে তখন তোকে আর রঞ্জনকে বলিনি, কারণ ও আমার কথা বিশ্বাস করবে না বলে। প্রদীপের এই কথা শুনে আমারও কিছুটা কৌতূহল হয়। আমি প্রদীপের দিকে তাকিয়ে প্রশ্ন করি, কি অদ্ভুত জিনিস দেখেছিস তুই প্রদীপ? তখন তোদের সঙ্গে ক্যান্টিনে খেতে যাচ্ছিলাম, আমি যখন তোদের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলাম, হঠাৎ আমার সামনে একটা 7-8 বছরের বাচ্চা ছেলে দৌড়ে যেন রিসর্টের পিছন দিকে যেন চলে গেল। আমি বাচ্চা ছেলেটাকে ওইভাবে রাতের অন্ধকারের মধ্যে দৌড়ে রিসর্টের পিছন দিকে যেতে দেখে ভাবি, রিসর্টের পিছন দিকে কোনো তো কটেজ নেই। ও রিসর্টের পিছন দিকে কি করতে গেল? ওইদিকে তো গভীর খাদ। সিগারেট খাওয়া শেষ করে ঘরে এসে কিছুক্ষণ আগে
ক্যান্টিনে যাওয়ার সময় আমার যা যা অনুভূতি হয়েছিল সেগুলো প্রদীপকে বলতেই আমার কথা শুনে প্রদীপের মুখটাও ফ্যাকাশে হয়ে যায়। ও আমার হাতটা খামচে ধরে বলে, এই অতীন, এই রিসর্টের আবার তেনাদের বাস নেই তো? আমি ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বিছানায় শুতে শুতে বলি, জানি না রে, এখন অনেক রাত হয়েছে রে, শুয়ে পড়। কাল আবার আমাদের সকাল সকাল ঘুরতে বেরোতে হবে, তোর মনে আছে তো? ঘুমিয়ে পড়। প্রদীপ শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। বাথরুমে যাওয়ার জন্য আমি বিছানা ছেড়ে উঠি। হঠাৎ আমার চোখ পড়ে বিছানার পাশের কাচের বন্ধ জানলার দিকে। মনে হলো যেন শুরুত করে কিছু একটা সরে গেল, কিন্তু কি সরে গেল সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তাড়াতাড়ি বাথরুম সেরে ঘরে এসে শুয়ে পড়ি ঠিকই, কিন্তু আমার সমানে মনে হতে থাকে আমাদের কটেজের আশেপাশে কেউ যেন ঘোরাফেরা করছে এবং তার পায়ের খসখসানি আওয়াজ সমানে আমার কানে আসছে। পরদিন সকাল হতেই আমরা চারজন স্নান সেরে তৈরি হয়ে রিসোর্টের ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট ছেড়ে ঝোড়োয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঝোড়োয়া জায়গাটা খুব সুন্দর, ওখান থেকে নাকি দূরে পাহাড়ের ঝর্ণা দেখা যায়, সেই সঙ্গে ওখানকার নদীতে স্নানও করা যায়। বেশ সুন্দর কাটলো দিনটা। ঝোড়োয়া থেকে আমাদের ফিরতে ফিরতে রাত 8:30 বেজে যায়। আজ আমরা বাইরে থেকে খাবার খেয়েই এসেছিলাম, তাই রিসোর্টের ক্যান্টিনে রাতে আর খেতে যাই না। সারাদিনের ঘোরাঘুরিতে সবাই ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ পরদিন সকাল সকাল আমাদের চটকপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। মাঝরাতে প্রদীপের বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি উঠে দেখি আমার পাশের বিছানায় প্রদীপ শুয়ে নেই। আমি প্রদীপকে পাশের বিছানায় দেখতে না পেয়ে ঘরের চারিদিকে তাকাই। ঘরের মধ্যে নেই প্রদীপ, ঘরের দরজাও বন্ধ। আমি ওকে খুঁজতে বাথরুমে যাই এবং বাথরুমে গিয়ে দেখি প্রদীপ অজ্ঞান হয়ে বাথরুমের ভেতর পড়ে আছে। আমি ওকে কোনো রকমে তুলে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিই। চোখে মুখে কিছুটা জলের ছিটা দিতেই কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসে। আমি ওকে জিজ্ঞাসা করি, কিরে, তুই বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলি কিভাবে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? আমার কথা শুনে প্রদীপ মাথা নেড়ে হ্যাঁ জানায়। আমি তখন বলি, তুই কি দেখে ভয় পেয়েছিস বলতো আমাকে? আমি যখন বাথরুমে গিয়েছিলাম, হঠাৎ আমার নাকে একটা পচা আঁশটে দুর্গন্ধ আসে। গন্ধটা আমার নাকে আসতেই আমি বাথরুমের এইদিক ওইদিক তাকাতেই আমার চোখ যায় বাথরুমের উপরে খোলা জানলাটার দিকে। আমি দেখি ওই খোলা জানলার ভিতর থেকে একটা মহিলার মুখ বাড়িয়ে আমার দিকে জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর ওই মহিলার ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি খেলা করছে। আমি বাথরুমের জ্বালা হালকা হলুদ আলোয় দেখি মহিলাটার মুখের একদিকের চামড়া খসে পড়ে ঝুলছে, আর দুটো চোখের একটা মণি খুবলে বেরিয়ে এসেছে। সেখান থেকে গল গল করে কালচে রক্ত বেরোচ্ছে, আর একটা চোখের মণিই নেই, সেটা সাদা পুরো ঘোলাটে। সে কি ভয়ঙ্কর রূপ মহিলাটার, তুই জানিস না অতীন। আমি মহিলাটির ওই ভয়ঙ্কর বিভৎস রূপ দেখে নিজেকে সামলাতে পারি না, স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অতীন, রিসর্টটা ভালো নয়। কাল সকাল হলেই কিন্তু আমি এখানে এক মুহূর্ত থাকবো না, বলে দিলাম। তোরা থাকলে থাক। তুই এরই মধ্যে ভুলে গেলি কাল আমাদের চটকপুর যাওয়ার কথা না? কাল এমনিতেই 9টার মধ্যে রিসোর্ট ছেড়ে দিতে হবে। বাবা, সেই ভালো, আজ রাতটা ভালোভাবে আমাদের কাটলে হয়। সেদিন রাতে আমাদের দুজনের আর ঘুম এলো না, সারা রাত ভয়েই কেটে গেল। কিন্তু পরদিন আমাদের চারজনের এমনই পোড়া কপাল যে যেখানে আমাদের পরদিন সকাল 9টায় কটেজ ছাড়ার কথা ছিল তার হলো না। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আমরা রিসর্টে আটকে পড়লাম। বৃষ্টি যখন থামলো, বেলা তখন 12:30 বেজে গেছে। আমরা রিসোর্টের ক্যান্টিন থেকে দুপুরের খাওয়া সেরে নিয়ে
রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম চটকপুর যাওয়ার জন্য। চন্দ্রাবং থেকে চটকপুর যেতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমরা গাড়িতে করে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আর আনন্দ করতে করতে বেশ ভালোই যাচ্ছিলাম। চন্দ্রাবং থেকে চটকপুরের দিকে যত আমাদের গাড়ি এগোচ্ছে, চারপাশের পরিবেশ যেন আরো সুন্দর থেকে সুন্দরতর ভাবে পাল্টে যাচ্ছে। গাড়ির কাচের জানালা দিয়ে আমরা দেখি পাহাড়ি সরু রাস্তার দুপাশে গভীর খাদ, দূরে দূরে দেখা যাচ্ছে বরফ ঢাকা ছোট বড় পাহাড়। পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মেঘ ভেসে বেড়াচ্ছে। আবার মাঝে মাঝে রয়েছে চা বাগান, পাইন ফারের ঘন পাহাড়ি জঙ্গলও দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তার ধার ঘেঁষে কতগুলো পাহাড়ি মেয়ে কাঁধে চায়ের ঝুপড়ি নিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। আবার যখন চা বাগানগুলো পড়ছে, সেই বাগানে পাহাড়ি মেয়েদের কাজ করতে দেখা যাচ্ছে। এছাড়া মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি স্কুল, বাড়ি, গির্জা ও কবরস্থানও চোখে পড়ছে। গাড়িটা যত পাহাড়ের ওপরের দিকে এগোচ্ছে, তত শীতের প্রকোপও বাড়ছে ডিগ্রি ডিগ্রি করে। ঠান্ডা লাগছে দেখে আমরা যে যার ব্যাগ থেকে শীতের জামা কাপড় বের করে পরে নিলাম। গাড়ির কাচের জানালা দিয়ে রঞ্জন পাহাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বলে ওঠে, ওই অনেকক্ষণ ধরে তো যাচ্ছি রে, গাড়িতে যেতে যেতে না আমার হাত পাগুলো একবারে ব্যথা হয়ে গেছে বাবারে। আর গাড়ির ঝাঁকুনিতে বেশ খিদেও পেয়েছে, মনটা তখন থেকে বেশ চা চা করছে। একটা ধাবা বা একটা হোটেল দেখে গাড়িটা দাঁড় করা না। হ্যাঁ রে, আমাদেরও গলাটা শুকিয়ে এসেছে আর মনটা চা চা করছে। সেই কখন দুপুরে খাওয়া খেয়েছি বলতো, আর এখন বেশ খিদেও পেয়ে গেছে। হালকা কিছু খেলে ভালোই হতো। সুমিত, রঞ্জন ও প্রদীপের কথা শুনে নেপালি ড্রাইভারটা পাহাড়ের সরু রাস্তার এক পাশে ছোট একটা ধাবা দেখে গাড়িটা দাঁড় করালো। আমরা গাড়ি থেকে নেমে ধাবার ভেতরে যাই। ধাবাটা টিনের চালের তৈরি একটা মাঝারি ধরনের ঘর মতো, ও ধাবার ভেতরে 3-4টে লাল লাল রঙের প্লাস্টিকের টেবিল চেয়ার পাতা আছে, আর পেছনের দিকে রান্নাঘর। এই ধাবাটা ছিল সাউথ ইন্ডিয়ান ধাবা। আমরা ধাবার ভেতরে বসতেই ভেতর থেকে এক নেপালি বেটেঘাটো দেখতে একটা ফর্সা মতো লোক বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, সাব, আপনারা কি খানা খাবেন? তা কি কি পাওয়া যায় আপনাদের এখানে? সব ধোসা, ইডলি, সাম্বার, বড়া, দহি বড়া সবই পাওয়া যায়। নেপালি লোকটার মুখে খাবারের নামগুলো শুনে আমরা 4 জন এক প্লেট করে সাম্বার, বড়া সঙ্গে চা অর্ডার করলাম। কিছুক্ষণ পর লোকটা আমাদের জন্য আমাদের অর্ডার করা খাবারগুলো দিয়ে গেল। আমরা তাড়াতাড়ি যে যার খাওয়া সেরে নিয়ে আবার গাড়িতে উঠে পড়ে নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করল। তখন বিকেল 4:30 বেজে গেছে, আর পাহাড়ের বুকে তখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে চলেছে। ধাবা থেকে বেরোনোর পর বেশ ভালোই যাচ্ছিল গাড়ি, কিন্তু হঠাৎ একটা পাহাড়ের বাঁকের মুখে গাড়িটা হেঁচকি তুলে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা দাঁড়িয়ে পড়তেই সুমিত ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কি হলো ভাই সাহেব, গাড়িটা মাঝ রাস্তায় এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? স্যারজি, আপনারা গাড়িতে অপেক্ষা করুন, আমি দেখছি। একথা বলে ড্রাইভার গাড়ি থেকে নেমে গাড়ির সামনে গিয়ে গাড়ির বনেট তুলে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে শুকনো গলায় ফ্যাকাশে মুখে বলে, স্যার, গাড়ির বনেটে জল জমেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি আর চটকপুরের দিকে যাবে না। ড্রাইভারের মুখে এই কথা শুনে আমাদের 4 জনের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, এবং তখন আমাদের মাথায় চিন্তারা ঘুরপাক খেতে লাগে যে আমরা আজ রাতে চটকপুর পৌঁছাবো কি করে।
কারণ আমাদের গাড়িটা এমন জায়গায় খারাপ হয়েছে যেখান থেকে লোকালয় বেশ দূর। হালকা হলুদ ল্যাম্পপোস্টের আলো পাহাড়ি রাস্তাটাকে হালকা আলোকিত করে রেখেছে ঠিকই, কিন্তু যত রাত বাড়ছে ধীরে ধীরে ঘন সাদা কুয়াশার আবরণ সৃষ্টি হচ্ছে। অগত্যা আমরা গাড়ি ছেড়ে নেমে ভাড়া মিটিয়ে হাঁটতে শুরু করি। যদি কাছে কোনো পাহাড়ি বাড়ি পাওয়া যায় তাহলে আজকের রাতটা সেখানেই কাটিয়ে দেওয়া যাবে। তারপর সকাল হলে চটকপুরের উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। পুরো রাস্তা ফাঁকা, নির্জন ও নিস্তব্ধ, তবে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর কোনো শিয়ালের হুক্কা হুয়া ডাকও শোনা যাচ্ছে। আমরা অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে যত হাঁটতে থাকি আমাদের চারজনের মনে হতে লাগলো আমরা যেন অন্ধকার এক কুয়ার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। কারণ চারিদিকে এত ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার, আর সেই সঙ্গে পাহাড়ের হিমশীতল বাতাসের দাপট, তা যেন আমাদের জ্যাকেট ভেদ করে আমাদের শরীরের ভেতরে প্রতিটা হাড় মজ্জা কাঁপিয়ে দিচ্ছে। রঞ্জন হাঁটতে হাঁটতে ক্লান্ত গলায় বলে ওঠে, আজকে মনে হয় না আর চটকপুরে পৌঁছাতে পারবো। এই পাহাড়ি রাস্তাতেই রাত কাটাতে হবে। না না, এই শীতের রাতে পাহাড়ি রাস্তায় রাত কাটানো একদমই ঠিক নয়। কোথা থেকে কি হয়ে যাবে, আরও একটু আমরা হেঁটে দেখি। যদি কোনো ঘর বাড়ি চোখে পড়ে সেখানে আমরা অন্তত আজ রাতটা কাটিয়ে কোনো ক্রমে কাল আবার নয় গাড়ি বা বাস কিছু একটা করে চটকপুরের উদ্দেশ্যে রওনা দেবো। চল চল চল, তাড়াতাড়ি এখান থেকে চল তো। এই সব অন্ধকার জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। আবার আমরা পাহাড়ি অন্ধকার রাস্তা ধরে চলতে লাগলাম, আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম কোনো যদি ঘর বাড়ি চোখে পড়ে। ইতিমধ্যেই প্রদীপ চিৎকার করে বলে ওঠে, ওই দেখ, দেখতে পাচ্ছিস একটা বাড়ি থেকে আলো দেখা যাচ্ছে। প্রদীপের কথা শুনে আমরা এদিক ওদিক তাকাতেই দেখি সত্যি দূরে একটা বাড়ির জানালা থেকে হলুদ আলো আসছে। আমরা সেদিকে এগিয়ে যাই, কিন্তু বাড়িটার দিকে যতই এগোতে থাকছি আমার মনে হচ্ছে আমার আশেপাশে ও আমার পেছন থেকে সাদা সাদা ছায়ামূর্তির মতো কিছু অবয়ব যেন সামনে যাওয়া আসা করছে। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা বাড়িটার কাছে এসে পৌঁছালাম। ভালো করে দেখলাম বাড়িটা মাঝারি ধরনের একটা কাঠের ঘর। বাড়িটার সামনে একটা ছোট কাচের জানালা দিয়ে সেই আলো বাইরে আসছে। বাড়িটার আশেপাশে পাহাড়ি বুনো ঝোপ জঙ্গলে ভর্তি। সুমিত কাঠের বাড়িটার সামনে গিয়ে সদর দরজায় কড়া নাড়ে। বেশ কিছুক্ষণ পর একটা খুব করে আওয়াজ করে দরজাটা খুলে যেতেই দেখি দরজার সামনে বছর 55-এর এক নেপালি ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। নেপালি ভাষায় আমাদের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের এখানে কি চাই, কি দরকার? আমি আর সুমিত মিলে ওই ভদ্র মহিলাকে আমাদের পরিস্থিতির কথা জানাতে তিনি ওই রাতের জন্য আমাদের থাকতে দিতে রাজি হলেন। আমরা বাড়ির ভেতর ঢুকে দেখি বাড়ির ভেতর দুটো ছোট ছোট শোয়ার ঘর, আর সামনে ছোট একটা জায়গা। সেই জায়গাটার মধ্যেই ছোট করে একটা রান্নাঘর এবং রান্নাঘরের সামনে ছোট গোল খাওয়ার টেবিল। টেবিলের চারদিকে 4টে বসার চেয়ার। ঘরের সিলিং থেকে একটা ছোট হলুদ ঝাড়বাতি ঝুলছে। এবার ভদ্রমহিলা আমাদেরকে বললেন, বলছি বাবারা, তোমরা এখানে বিশ্রাম করো, আমি একটু পরেই আসছি। মাঝারি ধরনের ঘরের মধ্যে দুটো মাঝারি ধরনের খাট, আর ঘরের কোণে একটা টেবিল ও আলমারি। এই ছিল ঘরের আসবাবপত্র। এরপর আমরা ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে যে যার মতো গল্প করছি। ঠিক সেই সময় সেই ভদ্রমহিলা এক বড় কাঁচের ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকে টেবিলের উপর রেখে আমাদের দিকে তাকিয়ে বললেন, বাবারা,
ঘরে এই সামান্য খাবারটুকুই ছিল, তোমরা এই খাবারগুলো একটু খেয়ে নাও। আমরা দেখলাম শুধু চা নয়, তিনি আমাদের জন্য পাউরুটি, বাটার টোস্ট, হালকা পাতলা চিকেনের গরম স্যুপ এনেছেন। খাবারগুলো দেখে রঞ্জন বলে ওঠে, আরে কি করেছেন মাসিমা, আপনি আমাদের জন্য এত খাবার নিয়ে এলেন? না না বাবা, এত রাতে আমি খাবারগুলো কিনে আনিনি, ঘরে ছিল, আমি তোমাদের একটু গরম করে শুধু দিলাম। আমি রাতে এইগুলোই খাই। ঠান্ডা পাহাড়ি জায়গা, বুঝতেই তো পারছো যে গরম খাবার না খেলে ঠান্ডার চোটে একেবারে মরেই যাব। তোমরা দেরি না করে গরম গরম খাবারগুলো খেয়ে নাও দেখিনি, এরপর ঠান্ডা হলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। আমরা আর বেশি দেরি না করে পাউরুটি, বাটার টোস্ট আর চিকেন স্যুপ খেয়ে মহিলাকে গুড নাইট জানিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই আমাদের ঘুম আসলো না। আমি আর সুমিত একটা বিছনায় শুয়েছিলাম। আমার যেই ঘুমটা এসেছে, আমার পাশে সুমিত হঠাৎ চিৎকার করে ধরফর করে উঠে বসে। ওকে ওভাবে চিৎকার করে উঠতে দেখে আমরা তিনজনেই উঠে বসি। ওকে জিজ্ঞাসা করি, কিরে, চিৎকার করলি কেন এইভাবে? কি হয়েছে? আর আর বলিস না, এমনিতেই টেনশনের জন্য ঘুম আসছে না। যতবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি, ততবার আমার হঠাৎ হঠাৎ মনে হচ্ছে আমার মুখের সামনে কে যেন ঝুঁকে সমানে আমাকে দেখছে, এবং যে দেখছে তার মুখের একদিকের চামড়া উঠে পুরো মাংসপিণ্ড দেখা যাচ্ছে, এবং এবং একটা চোখের মনি নেই। সেই জায়গাটা পুরো সাদা প্যাট প্যাট করছে। আরে একটা রাতের তো ব্যাপার, কষ্ট করে কাটিয়ে নে না। কালকে সকাল হলেই তো আমরা আবার বেরিয়ে পড়বো। আর চিন্তা করিস না, আমরা সবাই তো আছি একসঙ্গে, নাকি? আমাদের কথা শুনে সুমিত আর কিছু বলল না, আবার শুয়ে পড়ল। সুমিত ঘুমিয়ে পড়ার পর আমার তো কিছুতেই ঘুম আসছে না। শুধু মনে হচ্ছে ওই ঘরের আলমারির কোণে যে ফাঁক মতো জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গায় কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। যতবারই চোখ বন্ধ করতে যাই, ততবারই সুমিতের মতো আমারও মনে হতে থাকে আমার মুখের উপর কেউ যেন ঝুঁকে আমাকে দেখছে, এবং তার মুখের একদিকটার চামড়া উঠে পুরো মাংসপিণ্ড দেখা যাচ্ছে। দুটো চোখের মধ্যে একটা চোখের মনি নেই, সেই জায়গাটা পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে। এইভাবে বেশ কয়েকবার আমার মনে হওয়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে যেতেই দেখি আমি কোথায় কোথায় সেই কাঠের বাড়ি, আর কোথায় বা অন্য সব কিছু। আমরা শুয়ে আছি একটা ফাঁকা জমির ওপর, চারিদিকে ঝোপঝাড়, পাহাড়ি জঙ্গল। আমরা যে জমির উপর শুয়ে আছি তার থেকে একটু সামনেই খাদ। আমরা চারজনই ভয়ে শিউরে উঠি। ততক্ষণ অবশ্য সকাল হয়ে গেছে। রঞ্জন চারিদিকের পরিবেশ দেখতে দেখতে ভয়ে আমাদের কাঁপা কাঁপা গলায় বলে, আমরা কোথায় শুয়ে আছি রে? হ্যাঁ, কোন জায়গা এটা? হ্যাঁ, কোন জায়গা? জানি না যে এটা কোন জায়গা, কিন্তু জায়গাটা ভালো নয়। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস, তাড়াতাড়ি চল, এখান দিয়ে পালাই। একটু দূরেই আমাদের ব্যাগগুলো পড়েছিল। আমরা উঠে ব্যাগগুলো তাড়াতাড়ি নিয়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকি। একটু পরেই পৌঁছে যাই মেইন রোডে। দেখি সকাল থেকে আবার যানবাহন চলা শুরু হয়েছে। আমরা কোনো রকমে হাত দেখিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়িতে উঠে বসি। ড্রাইভারকে বলি, ভাই সাহেব, আমাদের চটকপুর পৌঁছে দিন তাড়াতাড়ি। আচ্ছা, এখান থেকে চটকপুর কত দূর? সব বেশি দূর নয়, এই তো 1 ঘন্টা 15 মিনিটের পথ। এবার আমরা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলি। ড্রাইভার আমাদের চোখ মুখের অবস্থা দেখে জিজ্ঞাসা করে,
সাব, আপনাদের কি হয়েছে? আপনাদের চোখ মুখ এইরকম শুকনো লাগছে কেন? আমরা ড্রাইভারকে সব ঘটনা খুলে বলি। আমাদের কথা শুনে যে কথা ড্রাইভার আমাদের শোনায় তা শুনে আমাদের হৃৎপিণ্ড চমকে ওঠে। ড্রাইভার আমাদের বলেছিল, সাব, আপনারা কাল রাতে যে নেপালি ভদ্রমহিলার বাড়িতে ছিলেন, ওই জায়গায় নাকি অনেক বছর আগে একটা ছোট নেপালি গ্রাম ছিল। ওই গ্রামে বেশিরভাগ ঘর নেপালিরাই বসবাস করত। গ্রামটার নাম ছিল মহারাজ ফাঁড়িগঞ্জ। আজ থেকে 5 বছর আগে ওই গ্রামে এমন বৃষ্টি ও এমন ধস নামে পুরো গ্রাম ধসের কারণে ধ্বংস ও তলিয়ে যায় বৃষ্টির চোটে, এবং গ্রামের অনেক মানুষ মারা যায়। ও ধস ও বৃষ্টিপাতের পর ওই গ্রাম থেকে কারোর ডেড বডি খুঁজে পাওয়া যায়, আবার কারোর পাওয়া যায় না। এই ঘটনার পর ওই গ্রামটা এখনো পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অবশ্য অনেকে ওই গ্রামে বাড়ি বা কটেজ বানিয়ে থাকার চেষ্টা করেছে, কিন্তু ভৌতিক উৎপাতের জন্য তারা ওই গ্রামে বসবাস করতে পারেনি, ওই গ্রাম ছেড়ে চলে এসেছে। এরপর অনেকেই আপনাদের মতো পথ হারিয়ে ওই গ্রামে রাত কাটিয়েছে, কিন্তু পরদিন সকাল হলেই ওই গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার হতো। এখানকার লোক বলে নাকি সন্ধে হলেই ওই মহারাজ ফাঁড়িগঞ্জ আজও জেগে ওঠে, এবং যারা মারা গেছে তাদের নাকি ওইখানে প্রেতাত্মা রূপে ঘুরতে দেখা যায়। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ওই পরিত্যক্ত গ্রামের প্রেতাত্মাদের কবল থেকে বেঁচে ফিরে এসেছেন। আর তান্দ্রাবং এভারগ্রিন রিসর্টটাও অভিশপ্ত। ওই রিসর্টটা ভালো নয়, কারণ ওই রিসর্টের পেছনে গভীর খাদ আছে। শোনা যায় ওইখানকার লোকমুখে নাকি ওই রিসর্টে অনেকেই ঘুরতে এসে কোনো কারণবশত ওই খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ হয়তো পা পিছলে খাদে পড়ে মারা গেছে, বা কেউ হয়তো রিসর্টের বাথরুমে আত্মহত্যা করেছে। তাদেরও অতৃপ্ত প্রেতাত্মা ওই রিসর্টে রাত হলে ঘুরতে ফিরতে দেখা যায় আজও। তাহলে গতকাল রাতে আমরা যে নেপালি ভদ্রমহিলার কাঠের বাড়িতে রাত কাটালাম, সে কি আদেও মানুষ না জীবন্ত প্রেতাত্মা? কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। সেই সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।